তো অধ্যায়ের নাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া এবং চ্যাপ্টার নম্বর এটা 2.3, অবভিয়াসলি পার্ট 1। আজকেই এটা প্রথম শুরু করা হচ্ছে, চ্যাপ্টারটা শুরু করা হচ্ছে। তো এই চ্যাপ্টারটার মধ্যে মূলত 4টে অংশ আছে। সেই 4টে অংশ কি কি? প্রথম এতে আছে রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক, নট প্রভাব, প্রভাবক আছে। বি হচ্ছে অনুঘটক, সি হচ্ছে তাপগ্রাহী ও তাপমোচী পরিবর্তন, আর জারণ বিজারণ ধারণা। মানে এই তিনটে এ বি সি ডি, তিনটে পার্ট, তিনটে অংশ, চারটে অংশ। এই 4টে অংশ নিয়েই আমাদের আলোচনা হবে। প্রথম আমি আজকের আলোচনার মধ্যে, আজকের ক্লাসে এই রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক সম্পর্কে জানব। প্রথমে একটা গল্প মতন বলি, সেটা ব্যাপারটা বোঝো। ধরো আমরা যদি কোনো একটা খাবার তৈরি করতে চাই, ধরো আমি কথার কথা যদি বলি বিরিয়ানি বানাতে চাইবো, তাহলে বিরিয়ানি বানানোর জন্য আমার কি কি জিনিস লাগছে? বিরিয়ানি বানানোর জন্য রাইস লাগছে, তারপরে বিভিন্ন রকমের মশলাপাতি দরকার, চিকেন করলে চিকেন, ভেজ করলে ভেজ, সেটা যাই হোক, পনির হতে পারে, যাই হোক কিছু একটা হবে, আর চিকেন করলে চিকেন, মাটন করলে মাটন, যাই হোক। আর প্রয়োজন পড়ে বিভিন্ন রকম মশলাপাতি, জল প্রয়োজন পড়ছে, এই সমস্ত টুকিটাকি জিনিস। এই সমস্ত জিনিস ধরো আমি 2-4টে নাম যদি লিখি, কি কি লাগছে? জল প্রয়োজন পড়ছে, মশলার প্রয়োজন পড়ছে, রাইস ভাতের প্রয়োজন, চালের প্রয়োজন পড়ছে, আর একটু জল টলের প্রয়োজন পড়ছে। এই সমস্ত কিছু মিশিয়ে আরও রকম জিনিসপত্র দেয়, দই টই হ্যান ত্যান তো দেয়, আমি যতদূর জানি। তো এই সমস্ত মিশিয়ে তৈরি করা হচ্ছে বিরিয়ানি। দেখো প্রথম অবস্থায় যে যে জিনিসগুলো মিশছে, এই যে জল, মশলা, চাল, জল, এগুলো, জল দুবার লেখা হয়ে গেছে, সরি। তাহলে এই জিনিসগুলো কিন্তু আলাদা আলাদা আছে। মশলা প্রত্যেকটা যখন আলাদা আলাদা অবস্থায় ছিল, সেটা মিশে একসাথে মিশছে, মেশার পরে গিয়ে মানে চাল, মশলা, জল সব কিছু মিশে গিয়ে, আচ্ছা মাংস বা ভেজ কিছু একটা দিয়ে বানানো হচ্ছে, আলু বিরিয়ানি হতে পারে, আলু যোগ করে দিয়ে আলু। তো এই সমস্ত কিছু একসাথে মিশে তাই তৈরি হচ্ছে বিরিয়ানিটা। তাহলে প্রথম অবস্থায় যখন এগুলো মেশে নিই, তখন মশলা, চাল, আলু, চিকেন, মাটন বা ভেজ কিছু, সেটা যাই হোক, যখন মেশে নিই তখন আমরা আলাদা আলাদা করে চিনতে পারছিলাম। মিশে যাওয়ার পরে কমপ্লিটলি সেটা একটা নতুন প্রোডাক্ট পাচ্ছি, বিরিয়ানি বলে। তো আমাদের কেমিস্ট্রির ক্ষেত্রে, রসায়নের মধ্যে, যেহেতু এখানে রাসায়নিক বিক্রিয়া, তার জন্য এটাও তো রসায়নের মধ্যে পড়ছে, রসায়ন বা কেমিস্ট্রি। তো এই কেমিস্ট্রির মধ্যে আমরা মূলত এই জিনিসটাই হচ্ছে, কেমিস্ট্রির মধ্যেও মূলত এই জিনিসটাই হচ্ছে। কি হচ্ছে? ধরো কার্বন আছে আর অক্সিজেন আছে, এই দুটো মিশে একটা নতুন কিছু তৈরি হয়ে যাবে, কার্বন ডাই অক্সাইড, নতুন কিছু তৈরি হচ্ছে। তো এই যে এখানে যে মেশার জন্য, আমি আরো ডিটেল বলবো, ধীরে ধীরে বুঝো ব্যাপারটা, অল্প অল্প করে বুঝতে থাকো। এখানে ধরো জল, মশলা, চাল, আলু, মটন, চিকেন বা ভেজ, যাই হোক, এই যে আলাদা আলাদা জিনিসগুলো না, এই যে আলাদা আলাদা প্রত্যেকটা জিনিস, মশলা, চাল, আলু, এগুলো তো প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস। ওই এক একটা জিনিসকে বলা হচ্ছে বিক্রিয়ক, মানে যেগুলো একসাথে হয়ে একটা নতুন প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেই জিনিসগুলোকে বলা হচ্ছে বিক্রিয়ক। মানে এখানে কার্বন, অক্সিজেন, এগুলো হলো বিক্রিয়ক। আর যে বিক্রিয়কের মেশার ফলে যে নতুন একটা প্রোডাক্ট তৈরি হলো, সেটাকে বলা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। আই থিঙ্ক ক্লিয়ার হলো বিক্রিয়াজাত পদার্থ আর বিক্রিয়কের মধ্যে। দেখো এখানে এই দুটো টপিক কভার করবো ভেবেছিলাম, কভার করে দিয়েছি। আর এ সম্পর্কে যদি আরো একটু ডিটেল জানতে চাও, মানে একটু সংজ্ঞা কাকে বলে দেবে না, সাধারণত সংজ্ঞা টঙ্গা দেয় না, তুমি যদি জানতে চাও নোটসে আছে, দেখে নেবা। তাহলে এখানে কি বললাম, বিক্রিয়াজাত পদার্থ আর বিক্রিয়ক কি, সেই কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম। বিক্রিয়ক হলো যে জিনিসটা মিশছে, আলাদা আলাদা প্রথম অবস্থায় ছিল, এবার দুটো মিশে গিয়ে নতুন প্রোডাক্ট তৈরি হচ্ছে। তাহলে মেশার জন্য যে জিনিসগুলো মিশছে, আলাদা আলাদা অবস্থায় ছিল, ওগুলো হচ্ছে বিক্রিয়ক। মিশে যাওয়ার পরে যেটা তৈরি হলো সেটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। ক্লিয়ার হলো। এইবার আমাদের ব্যাপার হচ্ছে, আমরা তো এটা চ্যাপ্টারের নাম কি, রাসায়নিক বিক্রিয়া। তাহলে এখান থেকে একটা প্রশ্ন দিতে পারে যে রাসায়নিক বিক্রিয়া কি, রাসায়নিক বিক্রিয়া কাকে বলে। তাহলে রাসায়নিক বিক্রিয়া হলো, আরো ভালোভাবে লেখা থাকবে নোটসের মধ্যে, আমি মোটামুটি কনসেপ্টটা বলবো জাস্ট। এখানে দেখো দুটো জিনিস মিশছে, তো মিশে একটা নতুন প্রোডাক্ট তৈরি হচ্ছে, তাহলে এখানে রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হচ্ছে। দুই বা ততোধিক, কোনো সময় দুই বা ততোধিক, মানে দুটো হতে পারে, তার বেশিও হতে পারে, দুই বা ততোধিক মৌল
রাসায়নিক বন্ধন দ্বারা যুক্ত হয়ে যে নতুন জিনিস পাওয়া যায়, যে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়, যে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে তাকে এই ঘটনাটাকে বলেছে, আমরা বলতে পারি যে রাসায়নিক বিক্রিয়া। তবে এর উল্টো ঘটনাটাকেও রাসায়নিক বিক্রিয়া বলে। মানে একটা দেখালো প্রোডাক্ট আছে, একটা পদার্থ আছে, সেই পদার্থের মধ্যে কিছু একটা প্রয়োগ করার ফলে, তাপ, আলো, কিছু একটা প্রয়োগ করলাম, বা জল কিছু একটা মেশানোর পরে বা প্রয়োগ করার পরে সেটা দুটো আলাদা আলাদা বা ততোধিক আলাদা আলাদা মৌলে পরিণত হয়, খণ্ডে ভাগ হয়ে যায়। তো এই ঘটনাটাও রাসায়নিক বিক্রিয়ার মধ্যেও পড়ছে, বোঝা গেল? মানে আমরা এই দুটো মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে একটা নতুন প্রোডাক্ট পাচ্ছি, সেটাও একটা রাসায়নিক বিক্রিয়ার ঘটনা। একটা জিনিস, গোটাটা জিনিস আছে, সেটাকে আমি ভেঙে দিচ্ছি, মানে কিছু করার পরে এর মধ্যে কেমিক্যাল রিয়াকশন ঘটানোর জন্য আমি তাপ দিতে পারি অনেক সময়, কোনো সময় আলো দেবো, কোনো সময় কি বলবো, কোনো সময় দ্রাবক বলে জিনিস দেব, তো বিভিন্ন রকম জিনিস দিতে পারি। দেওয়ার পরে এটা আলাদা আলাদা অংশে ভাগ হয়ে যায়, আলাদা আলাদা অংশ পাওয়া যায়, আলাদা আলাদা অংশে চেঞ্জ হয়ে যায়। ওই যে ঘটনাটা, সেই ঘটনাটাকেও আমরা রাসায়নিক বিক্রিয়ার ঘটনাই মানে কনসেপ্টের মধ্যেই ফেলতে পারি। মানে সহজ কথায় যদি বলি, আমরা এমন একটা জিনিস আমরা এমনভাবে কিছু একটা করব যেটা চাল, ডাল, মশলাপাতি, আলু, চিকেন, মাটন এগুলো মিশিয়ে বিরিয়ানি করে দিতে পারি। আবার বিরিয়ানিকে ভাঙচুর করে বিরিয়ানির মধ্যে এমন কিছু করব, করার পরে সেগুলো আবার পূর্বের অবস্থানে ফিরিয়ে আনতে পারি। মানে চাল আলাদা করে দেবো, ডাল আলাদা, চাল আলাদা করে দেবো, মাংস আলাদা করে দেবো, আলু আলাদা করে দেবো, মশলাপাতিগুলোকে আলাদা আলাদা করে দেবো। এই যে ঘটনাটা, এই দুটো ঘটনাকেই আমরা রাসায়নিক বিক্রিয়ার মধ্যে ফেলতে পারি। আই থিঙ্ক ক্লিয়ার হলো? এই হলো রাসায়নিক বিক্রিয়া, আর কিছুই না। আমরা রাসায়নিক বিক্রিয়া তো জানলাম, আমরা রাসায়নিক বিক্রিয়া জেনেছি, আমরা বিক্রিয়ক কাকে বলে, বিক্রিয়ক কি সেটা জেনেছি, বিক্রিয়াজাত পদার্থ কাকে বলে, এই সবকটাই জানা হয়েছে। স্টোরি যেটা, সেটা ওই গল্প মতন, এই যে চাল ডালের কথা বললাম ওটাও জানা হলো। তো এবার মূল বিষয় যেটা, সেটা হলো সবসময় না, ধরো আমি একটু যদি মুছি এখানটাই, ধরো বিরিয়ানি তৈরি করার জন্য আমার যে জিনিসগুলো লিখেছিলাম, জল প্রয়োজন পড়ছিল, আমি দুটো তিনটে কথা লিখবো, মশলার প্রয়োজন পড়ছিল, চালের প্রয়োজন পড়ছিল, আলুর প্রয়োজন পড়ছিল, আর মাংস ধরে নিচ্ছি, ঠিক আছে? যারা ভেজ তাদের ব্র্যাকেটে ভেজ লিখে দিই, ভেজ। তো এই যে জিনিসগুলো এইগুলো দিয়েই তো আমাদের বিরিয়ানি তৈরি হচ্ছে, কিন্তু আমরা কি শুধুমাত্র এই চাল, ডাল, মশলাপাতি এইগুলোকে শুধুমাত্র মিশিয়ে, হাঁড়ির মধ্যে মিশিয়ে জাস্ট রেখে দিলাম, তাহলে কি বিরিয়ানি তৈরি হয়ে যাবে? হবে না। শুধু আমি মশলাপাতি বা চাল, ডাল জিনিস, যে কটা জিনিস আছে এখানে, চাল, মাংস হ্যান ত্যান মিশিয়ে রেখে দিলাম, তাহলে কি এটা বিরিয়ানি তৈরি হবে? হবে না। এটা তো কমন সেন্স। আমার কি করতে হবে? এগুলো বিভিন্ন প্রসেসে তাপ দিয়ে গরম করে ফুটিয়ে টুটিয়ে হ্যান দেন, মানে প্রথমে চালটা বানাতে হবে, চালটাকে আর কি তাপ দিয়ে আলাদা করে রাইসে কনভার্ট করে নিতে হবে, ভাতে কনভার্ট করে নিতে হবে। তারপর সেটা মশলাপাতির যে এই মাংসকে কি বলবো, সেদ্ধ করে নিয়ে তা মশলাপাতির মধ্যে ফেলে দিয়ে তারপরে একসাথে মিশিয়ে তাই হবে বিরিয়ানি। তারপরে কিছুটা টাইম আবার দমে রাখতে হবে। তো বিভিন্ন প্রসেসের মাধ্যমে, মোট কথা আমাদের তাপের প্রয়োজন পড়ছে বিরিয়ানিটা হওয়ার জন্য। যে জিনিসটার প্রয়োজন, আগুন দিচ্ছি তলায়, ফলে তাপের প্রয়োজন পড়ছে। তার মানে সবসময় কিন্তু বিক্রিয়া শুরু হওয়ার জন্য আমি দুটো জিনিস মিশিয়ে দিলাম, মেশালেই যে সেটা বিক্রিয়া হবে তা না। বিক্রিয়া হওয়ার জন্য এমন কিছু জিনিসের প্রয়োজন, এই তাপের মতন এমন কিছু জিনিস দেবে। কখনো কখনো তাপ দিতে হতে পারে, কখনো কখনো আলোর প্রয়োজন হতে পারে, কখনো কখনো দ্রাবকের প্রয়োজন হতে পারে, কখনো কখনো আবার তড়িতের মানে কারেন্টের প্রয়োজন হতে পারে। তো এক এক ক্ষেত্রে এক এক রকম জিনিস দেওয়ার পরে হয়তো বিক্রিয়া শুরু হয়। তো এই যে ঘটনা, এই ঘটনাটা আমাদের মূলত হয়ে থাকে। আর এই যে তাপ, চাপ, উষ্ণতা, তড়িৎ, দ্রাবক, এগুলোকে বলা হয় আচ্ছা প্রভাবক। তাই এই প্রথম অংশের নাম রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক। মানে একটা রাসায়নিক বিক্রিয়া হওয়ার জন্য, ধরো সি আর O2 কে মিশিয়ে CO2 করলাম, এইটা হওয়ার জন্য এর মধ্যে কি কোনো চাপ, তাপ কিছু দেওয়া পড়ছে? তো এইভাবে আমাদের জানতে হবে, জেনে, মানে কিছু কিছু সময় চাপ তাপের প্রয়োজন পড়ে না, একাই হয়ে যায়। আবার কিছু কিছু সময়, বেশিরভাগ সময় চাপ, তাপ, উষ্ণতা, দ্রাবক বা তড়িৎ কিছু একটা দিতে হয়।
কিছু একটা দিতে হয়। আমরা প্রত্যেকটা সম্পর্কে, প্রত্যেকটা টপিক সম্পর্কে এক এক করে জানবো। মানে তাপ দেওয়ার ফলে কি তৈরি হচ্ছে, চাপ প্রয়োগ করার ফলে কি তৈরি হচ্ছে, চাপ প্রয়োগের ফলে কি কোনো একটা রিয়াকশন আছে কিনা, সে তার প্রত্যেকটার আর কি এক্সাম্পল আমরা এক এক করে জানবো। জানলেই আমাদের প্রথম অংশটা আজকে শেষ হবে। তো আমাদের প্রথম প্রভাবক তাপ সম্পর্কে আমরা জানবো। তো প্রথমে একটা ছবি আঁকি। ধরো এই হলো টেস্ট টিউব চিনি। টেস্ট টিউব হলো ল্যাবের মধ্যে থাকে, দেখবে লম্বা লম্বা সরু সরু একটা কাঁচের নল কোয়ালিটি, যার তলা দিয়ে আটকানো থাকে বাট উপরটা ফাঁকা। তো এই টেস্ট টিউবের মধ্যে আমরা কিউপ্রিক নাইট্রেট বা কপার নাইট্রেট বলে এক ধরনের জিনিস রাখবো, এক ধরনের গুঁড়ো গুঁড়ো জিনিস, যেটা এদের মধ্যে গুঁড়ো গুঁড়ো জিনিসটা, ওটার নাম হচ্ছে কিউপ্রিক নাইট্রেট। এখানটা লিখে রেখেছি যে কিউপ্রিক নাইট্রেট, বা এর আর এক নাম হচ্ছে কপার নাইট্রেট। তা কপার কোনটা? কপার 2 নম্বর কপারটা। দেখবে আমরা আগের চ্যাপ্টারের 2 নম্বর কপার বলে আলাদা করে নাম দেওয়া আছে, কোন কপার সেটা দেখে নেবে, ওটা একটা আয়ন। তো আয়ন কোনটা? এই তো কপারটা, সেই কপারের আর এক নাম আমরা তামা বলতে পারি। তো কপার নাইট্রেট, যেটার সংকেত হচ্ছে CuNO3 তার হোল 2, মানে গোটাটার বাইরে 2। তো ওই জিনিসটাই আমরা এখানটায় লিখেছি, কিন্তু শুধুমাত্র এর আগে একটা 2 জুড়ে দিয়েছি। কেন জুড়েছি পরে বলছি। তো এই হলো টেস্ট টিউবের মধ্যে আমরা ওই কিউপ্রিক নাইট্রেট বা কপার নাইট্রেট রেখেছি। এবার এটা জলের সাথে বিক্রিয়া করবে। তো সামান্য পরিমাণে আমরা জল দিতে পারি, বা জল ছাড়া বাতাস থেকে এমনি নিয়ে নেবে। কি হয়, তলায় আমরা একটা ওভেন লাগিয়েছি, আগুন জ্বলছে। এবার সেই ওভেনের থেকে আগুন যেহেতু বেরোচ্ছে, তার মানে এর উপরে তাপ প্রয়োগ করা হচ্ছে। তো একটা টেস্ট টিউব আছে যার মধ্যে আমি তাপ প্রয়োগ করছি, আর একটা টেস্ট টিউব নিচ্ছি, একটু বেশি বড় হয়ে গেছে, আর একটা টেস্ট টিউব নিচ্ছি, যে টেস্ট টিউবটার মধ্যে আমি কোনো তাপ প্রয়োগ করবো না, জাস্ট রেখে দিলাম, জাস্ট ওই এর গুঁড়োটা রেখে দিলাম। মানে কিউপ্রিক নাইট্রেট ওটা গুঁড়ো গুঁড়ো মতো নীল রঙের ক্রিস্টাল হয়। তো ওই জিনিসটা, মানে ক্রিস্টাল বলছি কারণ একটা বিশেষ গঠন আছে, সহজ কথায় বোঝো, গুঁড়ো গুঁড়ো জিনিস, লবণ যেরকম হয় ওই রকম টাইপেরই, বাট এটার রং নীল হয়। এবার লবণের মতো নেই যে একদম সেম টু সেম, না 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 না, আমি ওরকম গুঁড়োর কথা বলছি, গুঁড়োটা ওই রকম ধরনের হতে পারে। তো এটা সিম্পল রেখে দেওয়া হলো, এখানে কোনো তাপ দেওয়া হচ্ছে না। A নম্বর যে টেস্ট টিউব, তাতে কোনো তাপ দেওয়া হচ্ছে না। B নম্বর টেস্ট টিউবে তাপ দেওয়া হয়েছে। তাপ দেওয়ার ফলে দেখা যাবে এইটার কোনো পরিবর্তন ঘটলো না। A টেস্ট টিউবের কোনো ভেতরের যে জিনিসটা, ওর কোনো পরিবর্তন ঘটবে না। কিন্তু B যে টেস্ট টিউবের মধ্যে আছে, যে ক্রিস্টালটা, তার মধ্যে চেঞ্জেস আসছে। তাপ দেওয়ার পরে চেঞ্জ আসে, তাপ দেওয়ার আগে কিন্তু আসেনি। তাপ দেওয়ার পরে কি চেঞ্জ আসে? দেখা যাচ্ছে ওই যে গুঁড়োটা, ওটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। গুঁড়োর কালারটা আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে, নীল থেকে গুঁড়োর কালারটা কালো হয়ে যাচ্ছে, এবং একটা বাদামি রঙের ধোঁয়া বেরোয়। তো তার মানে এই যে চেঞ্জেসটা ঘটছে, কালারে চেঞ্জ ঘটছে, ধোঁয়া বেরোচ্ছে, তার মানে এর মধ্যে রিয়াকশন হয়েছে। অর্থাৎ এর মধ্যে রাসায়নিক বিক্রিয়া হয়েছে। আর রাসায়নিক বিক্রিয়া হয়েছে মানে একটা নতুন প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, বা এর মধ্যে থেকে কিছু কিছু জিনিস তৈরি হচ্ছে। কি কি তৈরি হচ্ছে? তো কি হয়, এই যে কিউপ্রিক নাইট্রেট, ওই যে নাম লেখা, তো এই কিউপ্রিক নাইট্রেটটা এটা না ভেঙে যায়। এটা ভেঙে গিয়ে 3টে জিনিস তৈরি হচ্ছে। কি কি জিনিস তৈরি হচ্ছে? এই জিনিসটা তৈরি হচ্ছে, এই জিনিসটা তৈরি হচ্ছে, আর এই জিনিসটা তৈরি হচ্ছে। 3টে। কি কি তৈরি হচ্ছে? তাহলে প্রথমটা কপার অক্সাইড তৈরি হচ্ছে, এই যে নাম লেখা আছে। তারপর যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে নাইট্রোজেন অক্সাইড তৈরি হচ্ছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, এই যে। আর লাস্টে হচ্ছে অক্সিজেন তৈরি হচ্ছে। এই 3টে প্রোডাক্ট, এই 3টে জিনিস আমাদের তৈরি হচ্ছে। তো সহজ কথা যদি বলি, যে এই সমীকরণকে আমরা বানাচ্ছি তো ঠিক আছে, বাট কিভাবে বানাচ্ছি? আমি কি বানানোর জন্য এর কোনো ট্রিক আছে? না, ট্রিক বলতে কিছুই ট্রিক না। সহজ কথা যদি বোঝো, তাহলে কোনো একটা জিনিস তৈরি হওয়ার পরে তার আমরা তো নাম দিই। তো ওই রকম ব্যাপার, এই জিনিসটা তৈরি হয়েছিল, তিনটে জিনিসের মিশ্রণে এই প্রোডাক্টটা তৈরি হয়েছিল, অর্থাৎ কিউপ্রিক নাইট্রেটটা তৈরি হয়েছিল। আমি একটু প্রত্যেকটা নিচে নামগুলো লিখে দিই, হ্যাঁ, তারপরে বোঝা যাবে ভালো করে। তাহলে কি বললাম, কিউপ্রিক নাইট্রেটটা তৈরি হওয়ার জন্য আমার 3টে জিনিস মিশেছিল। কি কি? কপার অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, আর হচ্ছে অক্সিজেন। এই 3টে জিনিস মিশে তাই একটা নতুন প্রোডাক্ট আমরা পেয়েছিলাম, সেটা হচ্ছে কিউপ্রিক নাইট্রেট। এবার প্রশ্ন, যে কিউপ্রিক নাইট্রেট তৈরি হওয়ার পরে কি, মানে পরে তো অবশ্যই আমরা এই সমীকরণটা তৈরি করেছি, কিন্তু কিভাবে, আমি নিজে থেকে পারবো কি করে, এটা যদি জিজ্ঞাসা করি,
তাহলে এটা অলমোস্ট আমাদের 70% মুখস্থ করার জিনিস, 70% মুখস্থ করার জিনিস। মানে আমাদের ধরো তোমার পরিবারে কোনো একটা নতুন সন্তান জন্মালো, বাবা কাকা মাসি মামা যাই হোক, কারো একটা বেবি হয়েছে, তাহলে সেই বেবিটার আমরা তো নামকরণ করি, বেবিটার তো আমরা নামকরণ করি। ঠিক তেমনই এই তিনটের মিশ্রণে একটা বেবি তৈরি হয়েছে, ওই বেবিটার আমরা নাম দিচ্ছি। তো এই তিনজনের যেরকম নাম আছে আলাদা আলাদা, বাবা আর মায়ের যেরকম নাম আছে, এখানে তিনজন বাবা মা, তো এখানে কথার কথা ধরে নিলাম এই তিনজনেরও আলাদা আলাদা নাম আছে, তিনজন মিশে গিয়ে তাদের প্রোডাক্ট তৈরি হচ্ছে, তাদের বেবি তৈরি হচ্ছে, তো তার আমরা আলাদা একটা নাম দিচ্ছি, তাহলে আমাদের নামগুলোকে মনে রাখতে হবে এবং তার সংকেতটা মনে রাখতে হবে, সেটা এই পাশের এই কটা যে কটা লিখে রাখা, এইভাবে আমাদের মনে রাখতে হবে। ক্লিয়ার হলো? কিন্তু এর সামনে দেখো কিছু কিছু ব্ল্যাক কালিতে আমি সংখ্যা লিখে রেখেছি, এখানে 2, এখানে 2, এখানে 4। তো ওইগুলো লেখার কারণ কি? ওইগুলো লেখার কারণ হচ্ছে এটা ব্যালেন্স করা হয়েছে। এটা আমরা আগের ক্লাসে শিখে এসেছি ব্যালেন্স করার প্রসেস। তো ব্যালেন্স কিভাবে করতে হয় যদি না জানিও, আমি কোনো একটা ক্লাসে জানাবো। তো ব্যালেন্স করা হয়েছে তার জন্য এখানে 2, এখানে 2, এখানে 4 লেখা হয়েছে। কিন্তু আচ্ছা ব্যালেন্স ছাড়া, ব্যালেন্স যদি না করে আমরা কোনো একটা সমীকরণ লিখে ছেড়ে দিয়েছি তাহলে কেটে দেবে, কারণ ব্যালেন্স ছাড়া কোনোদিনও সমীকরণ সঠিক বলে মেনে নেওয়া হবে না। যখন ওই ব্যালেন্স ছাড়া তখনই সমীকরণ লেখা হয় যখন সেই সমীকরণটা দিয়ে বলবে তুমি ব্যালেন্স করো, মানে আমাকে প্রশ্ন করবে যে এর ব্যালেন্স করতে পারো, যদি পারো তাহলে করো। সেই ক্ষেত্রেই শুধু ব্যালেন্স ছাড়া কোনো সমীকরণ বইয়ের মধ্যে থাকতে পারে, আদারওয়াইজ যে সমীকরণ থাকুক না কেন তার ব্যালেন্স করা থাকে, তার ব্যালেন্স করে দেওয়া থাকে। ক্লিয়ার হলো? এইবার তো যেটা ব্যাপার হলো যে কিউপিক নাইট্রেট এটা একটা নতুন একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা আমি যদি এই প্রোডাক্টের উপরে তাপ দিই, সেই তার জন্য এই অ্যারো দিয়ে এখানটায় তাপ লিখে রেখেছি, তো তাপ দিই তাহলে তিনটে প্রোডাক্ট আলাদা আলাদা তৈরি হচ্ছে। ক্লিয়ার হলো? কপার অক্সাইড তৈরি হচ্ছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, আর অক্সিজেন তৈরি হচ্ছে। এইভাবে আমাদের সমীকরণটা হচ্ছে, আর এইভাবে প্রোডাক্টটাও তৈরি হচ্ছে। আচ্ছা প্রশ্ন হচ্ছে সমীকরণ কেন লিখবো? এই সমীকরণ লেখার আমার দরকারটা কি? সমীকরণ লিখলে অনেক সময় বাঁচবে। এই যে কিউপ্রিক নাইট্রেট, কপার অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, অক্সিজেন, এতগুলো কথা লিখতে হবে এবং তার সাথেও আরও কিছু কথা জুড়তে হবে, যেরকম কিউপিক নাইট্রেটের ওপর আমরা তাপ প্রয়োগ করার পরে তাই কপার অক্সাইড তৈরি হচ্ছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে এবং অক্সিজেন তৈরি হচ্ছে, এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড এটা গ্যাস রূপে তৈরি হচ্ছে, হ্যান ত্যান ইত্যাদি বিভিন্ন রকমের কথাবার্তা থাকবে। তো অত কথা বলার থেকে আমরা একটা সিম্পল ফর্মুলা, একটা সিম্পল লেখা লিখে দেবো, একটা লাইনের মধ্যে দ্বারা প্রকাশ হয়ে যাবে, যেটা আমরা সমীকরণ বলে জানছি। আর সমীকরণ লেখার প্রধান কারণ এটাই যে শর্ট করা, কোনো জিনিসকে শর্ট করা। আমরা অল্প একটা শর্টের মধ্যে দেখে আমরা তার ব্যাপারে গোটা ডিটেলটা জানতে পারছি, তাহলে আমি কেন বেকার বেশি এক পাতা ধরে লিখতে যাব? আমি শর্ট ওই একটা লাইন দেখবো, একটা লাইন দেখলেই তো আমার কাজ মিটে যাচ্ছে। তার জন্য সমীকরণে তৈরি হয়েছে এবং আমরা সমীকরণ দেখে অনেক কিছু ডিটেল বুঝতে পারি। ধীরে ধীরে আরও বেশি আমরা জানবো, এখন হয়তো সেই লেভেলের নেই তোমাদের, তো পরবর্তীকালে আমরা জানতে পারবো। তো যে কটা পয়েন্ট আমি বললাম সে কটা তুমি মাথায় রেখো। তার জন্য তুমি যদি কোনো একটা সমীকরণ লিখতে চাও, সমীকরণ যদি বানাতে চাও, তাহলে তোমার এরকমভাবে আগে থেকে তোমার সমীকরণের সংকেতগুলো জানা লাগবে। মানে সমীকরণের মধ্যে যে কটা সংকেত থাকে, যেরকম অক্সিজেনের কথা, নাইট্রোজেন ডাইঅক্সাইডের কথা, কপারের কথা, কিউপ্রিক নাইট্রেটের কথা, এদের নাম জানতে হবে এবং কোনটা থেকে কোনটা তৈরি হচ্ছে সেটা জানতে হবে। এটার উপরে তাপ প্রয়োগ করার ফলে এই তিনটে তৈরি হচ্ছে। আর এদের যদি তুমি সংকেতগুলো জেনে থাকো, তাহলে সংকেত জানা থাকলে আমরা ব্যালেন্স করে দেবো, ব্যালেন্স করলে সমীকরণটা কমপ্লিট হয়ে যাবে। তো এই হলো ব্যাপার। আর একটা জিনিস এখান থেকে আমাদের জানলে এই টপিকটা, অর্থাৎ তাপের পোর্শনটা শেষ হবে, সেটা হলো আমি তাপ কেন প্রয়োগ করব? কারণ আমরা তাপ না প্রয়োগ করলে কি হবেই না? না, হবে না। সহজ কথা হচ্ছে, পরিষ্কার কথা, হবে না। কিছু কিছু সময় তাপ প্রয়োগ করতে হবে, কিছু কিছু সময় আলোর প্রয়োজন, কিছু কিছু সময় তড়িতের প্রয়োজন। তো আলাদা আলাদা ক্ষেত্রে আলাদা আলাদা রকমের পদ্ধতি। তো এক্ষেত্রে আমার তাপ কেন প্রয়োগ করতে হবে? আমি যখন এই কিউপ্রিক নাইট্রেটকে বা নাইট্রেটের উপরে তাপ প্রয়োগ করব, তখন এই কিউপ্রিক নাইট্রেটের মধ্যে থাকা যে সমস্ত অণুগুলো আছে সেই অণুগুলো গতিশীল হয়। আর গতিশীল হলে দ্রুত রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে, এর মধ্যে একটা শক্তির যোগান হয়, এর মধ্যে একটা শক্তি আসার পরে তাই এ কাজ করা শুরু করে। সহজে যদি বলি, অনেক সময় আমরা কিন্তু পড়াশোনা করি না, তো পড়াশোনা করার জন্য আমাদের মাঝে মধ্যে বোঝাতে হয়। তো বোঝানোর পরে আমাদের মধ্যে একটা জোশ চলে আসে, আমাদের মধ্যে একটা শক্তি চলে আসে, আমরা টানা
একবারে পড়ে একটা গোটা চ্যাপ্টার শেষ করে দিতে পারি বা 2-3টে চ্যাপ্টার শেষ করে দিতে পারি, বা আমাদের সেই মোটিভেশনটা, আমাদের সেই টার্গেটটা, আমাদের সেই ডিসিপ্লিনটা থেকে যায়। তো এই হলো ব্যাপার। বোঝানোর পরে তোমার মধ্যে একটা শক্তি দেখানো আসলো, তো এখানেও তাই আমাদের বোঝানো, এ তো আর বোঝানো, এখানে আমি বোঝাচ্ছি যে দেখো তুমি বিক্রিয়া করো, না হলে হবে না, আমরা তো কোনো কিছু পাচ্ছি না, পড়াশোনার দরকার, তা তুমি একটু বিক্রিয়া করো, এরকম বোঝালে তো আর হবে না, এর উপরে তাপ প্রয়োগই করতে হবে। তাপ প্রয়োগ করলে তাই এটা বিক্রিয়া হবে, কারণ এর মধ্যে তখন শক্তি তৈরি হবে। আদারওয়াইজ এর মধ্যে আলো দাও বা তড়িৎ দাও, তখন শক্তি তৈরি হবে না। তাপ দিলেই শক্তি হবে, শক্তি তৈরি হবে। ক্লিয়ার হলো? এই হলো তাপের ব্যাপার। এবার তোমার যদি যে সমীকরণের মধ্যে আলোর কথা বলবে, যে আলো দিলে এর মধ্যে কি আলো কেন দেওয়ার প্রয়োজন, তাহলে তোমার এই একই কথা, যে আলো দেওয়ার পরে ওর মধ্যে অণুগুলোর গতিশক্তি মানে শক্তি বাড়ছে, শক্তি বাড়বে, এবং অণুগুলোর গতিশক্তি বাড়ছে, যে কারণে দ্রুত বিক্রিয়া সম্পন্ন হয়, দ্রুত বিক্রিয়াটা শুরু করে। তো এই হলো মূল কারণ, বোঝা গেল? নেক্সট টপিকে আমরা চলে যাবো। তো আমরা এর আগের যে বিক্রিয়াটা দেখলাম সেটা হচ্ছে তাপের ফলে উষ্ণতা দেওয়া হলো, তাপ দেওয়া হলো, তাপ দেওয়ার ফলে সেখানে বিক্রিয়া শুরু হয়েছে। কিন্তু কিছু কিছু বিক্রিয়া হয় যেখানে আমার আলোর প্রয়োজন পড়ে, জাস্ট আলোর প্রয়োজন। ধরো খাদ্য সালোক সংশ্লেষ, খাদ্য তৈরির জন্য উদ্ভিদে যে খাদ্য তৈরি হয়, সেই খাদ্য তৈরি হওয়ার জন্য কি কি জিনিসের প্রয়োজন পড়ে? মূলত জলের প্রয়োজন পড়ে, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের প্রয়োজন পড়ে, আর আলোর প্রয়োজন পড়ে। এই তিনটে জিনিসেরই তো প্রয়োজন পড়ে। এই তিনটে জিনিস মিলে তাই উদ্ভিদ তার নিজের খাদ্য তৈরি করতে পারে। তো এই খাদ্য তৈরি হওয়ার জন্য কিন্তু ভেতরে রাসায়নিক একটা বিশ্লেষণ হচ্ছে, মানে রাসায়নিক কি বলে বিক্রিয়া হচ্ছে বা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে। তারপরে গিয়ে সালোক সংশ্লেষ কমপ্লিট হচ্ছে, মানে খাদ্যটা তৈরি হচ্ছে। তো এই প্রসেসটা আমাদের জানতে হবে যে কিভাবে হচ্ছে, কি কি জিনিস মিলে তাই হচ্ছে। তো এখানেও যে জিনিসটা আমি লক্ষ্য করতে বলবো সেটা হচ্ছে আলো। দেখো আলো ছাড়া মানে রাত্রে কিন্তু খাদ্য তৈরি হবে না। উদ্ভিদের ক্ষেত্রে রাত্রেবেলায় খাদ্য তৈরি হবে না, সাধারণত সমস্ত গাছের ক্ষেত্রে এইটা হয়ে থাকে। এবার সেটা উদ্ভিদের ক্ষেত্রে মূলত সূর্যের আলোতে সালোক সংশ্লেষ সব থেকে ভালো হয়। আবার অনেক বিক্রিয়া আছে যেগুলো সূর্যের আলো ছাড়াও সিম্পল আলোতেও আর কি হয়ে যায়, মানে সূর্যের আলো ছাড়া যে আর সে অন্য কোনো বিক্রিয়া হবে না এটা না, অনেক বিক্রিয়াই আছে। এর পরেরটা যেরকম এই জায়গার যে বিক্রিয়াটা আছে, এটা শুধু আলো হলেই হয়ে যাবে। তাছাড়া আরও একটা এক্সাম্পল নেব লাস্টে, ওটা সিম্পল আলোতে রাখলেই ওই বিক্রিয়াটা হয়, সূর্যের আলোতে আরও বেশি হয় আর কি, সূর্যের আলোটাই বেশি হয়, বাট যে কোনো আলোতেই কাজটা হতে পারে। তো প্রথমে যেটা আছে সেটা নিয়ে আলোচনা বলি। সালোক সংশ্লেষ হচ্ছে মানে খাদ্য তৈরি হচ্ছে। খাদ্য কি জিনিস ওটা ডান পাশে লেখা আছে, একটা একটা করে জানবো। তো বা পাশেটা আমি যদি বলি বোঝাই, তাহলে দেখো কার্বন ডাইঅক্সাইড CO2, কার্বন ডাইঅক্সাইড দেখো 6, এই জায়গায় 6 আর এখানকার 6 আছে, ওই 6গুলো ব্যালেন্স করে বসানো হয়েছে। ব্যালেন্সের পদ্ধতি আশা করি যে তোমার জানা আছে, যদি না জানা থাকে আমাকে জানাবে। তো এখানে কার্বন ডাইঅক্সাইড আছে গ্যাস, এখানে আছে জল H2O, এখানে আছে CO2 মানে কার্বন ডাইঅক্সাইড, নিচে লিখে রেখেছি এখানে জল। তো এই কার্বন ডাইঅক্সাইড আর জল এই দুটো মেশে, মানে এই দুটোর প্রয়োজন পড়ে, এবং সূর্যের আলোর উপস্থিতিতে সূর্যের আলোর প্রয়োজন পড়ে, তিনটে মিশে যেটা তৈরি করে সেটা হলো C6H12O6, মানে গ্লুকোজ তৈরি করে। গ্লুকোজের সংকেত হলো এটা, মাত্র গ্লুকোজ কথাটাই মনে রাখবো। আচ্ছা, এখানে আছে অক্সিজেন, তো অক্সিজেন তৈরি হচ্ছে, তার মানে কি কি তৈরি হচ্ছে? গ্লুকোজ তৈরি হচ্ছে আর অক্সিজেন তৈরি হচ্ছে। কিসের কি থেকে আর কি এটা তৈরি হচ্ছে? কার্বন ডাই অক্সাইড আর জল এবং সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়াটা শুরু হয়, রাসায়নিক বিক্রিয়াটা শুরু হচ্ছে, মানে খাদ্য তৈরিটা সম্ভব হচ্ছে, খাদ্য তৈরিটা শুরু হচ্ছে। এইটা না থাকলে খাদ্য তৈরি শুরু হতো না। শুধুমাত্র এই দুটো জিনিস হচ্ছে আমার সরঞ্জাম, রান্না তৈরির সরঞ্জাম, বিরিয়ানি তৈরির সরঞ্জাম। কিন্তু তাপ দেওয়ার যেরকম প্রয়োজন পড়ে বিরিয়ানি তৈরি করতে গেলে, আমাদের এখানে সূর্যালোকের প্রয়োজন পড়ে, মানে সূর্যের আলোর প্রয়োজন পড়ে। তো সূর্যের আলোর উপস্থিতিতে এই দুটো মিশে গিয়ে তৈরি করছে গ্লুকোজ আর অক্সিজেন। এই হলো ব্যাপার। এটা 1 নম্বর এক্সাম্পল আমরা জানছি আলোর ক্ষেত্রে, ঠিক আছে। এবং 2 নম্বর এক্সাম্পল যদি আমরা দেখি, তাহলে এখানটা দেখতে পাবো হাইড্রোজেন এবং ক্লোরিন, হাইড্রোজেন আর ক্লোরিন এই দুটো, হাইড্রোজেন গ্যাস ক্লোরিন গ্যাস এই দুটো মিশছে। কিসে কখন মিশছে? বাতাসে তো আছে আমরা জানি, বাট এটা কার্যকর তখনই হবে যখন আমাদের আলোর দরকার, মানে আলো ছাড়া এটা কার্যকর হবে না। আলো আসবে, তারপরে যখন এই দুজন মিশবে, মেশার পরে না এই আলোর উপস্থিতিতে, আলো থাকার সময় এটার বিক্রিয়া শুরু হবে। শুরু হয়ে যেটা তৈরি করবে সেটা হলো HCl।
এই 2টা বসানো ব্যালেন্স করে, কারণ দেখো এপাশে হাইড্রোজেন দুটো, এপাশে ক্লোরিন দুটো, কিন্তু এপাশে হাইড্রোজেন শুধু একটা ছিল, ক্লোরিন একটা ছিল, তাই 2 বসিয়ে দুটো করে দেওয়া হয়েছে। বোঝা গেল? যাই হোক, তো এখানে ক্লোরিন যেটা আছে, ক্লোরিন বলছি HCl যেটা আছে মানে হাইড্রোজেন ক্লোরাইড যেটা আছে, ওটা একটা গ্যাস তৈরি হলো। তা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস আলাদা রকম একটা তৈরি হলো, আর এটা ছিল আলাদা আলাদা গ্যাস, হাইড্রোজেন গ্যাস, ক্লোরিন গ্যাস। তো এটা একসাথে হয়ে গেছে। 3 নম্বর আরও একটা এক্সাম্পল হয়, সেটা হচ্ছে ফটো তোলার, ফটো, ঠিক আছে যাই বলি, ফটো তোলার যে ফিল্ম হয়, এই ফিল্ম জিনিসটা যদি আমরা আলোর মধ্যে রেখে দিই না, তাহলে সেটা খারাপ হয়ে যায়, মানে কালো দাগ বা ছোপ পড়ে যায়, কালো হয়ে যায়, পরিষ্কার কালো, পুরো গোটাটাই কালো হয়ে যায়। তো আমরা যে আলোর সামনে আনি না কেন, এই সাধারণ আলোর সামনে আনলেও সেটা কালো হয়ে যাবে, যদি আমরা সূর্য আলোকে নিয়ে যাই তাহলে তো কালো হবেই। আচ্ছা, এটাকে বাঁচানো হয় কিভাবে? কালো পেপার দিয়ে, কালো কাগজে মুড়ে এই ফটো তোলার ফিল্মটাকে কাগজের মধ্যে মুড়ে নিয়ে যাওয়া হয়, যাতে আলো না এতে আঘাত করতে পারে, মানে আলো যাতে না লাগে, তার জন্য মুড়ে নিয়ে যাওয়া হয়। সাধারণ আলোতেও হয়ে যায়, তবে একটু তীব্রতাটা বেশি লাগে এটা কালো হওয়ার জন্য, ফিল্মটা। বোঝা গেল? তো ওখানে আমার আলোর উপস্থিতিতে এটা কালো হয়ে যাচ্ছে, তো এটা একটা এক্সাম্পল। তাই এই তিনটে হলো ব্যাপার, ঠিক আছে? এই 3টে এক্সাম্পল আলো সম্পর্কে, মানে এই আলোর উপস্থিতিতে এই 3টে বিক্রিয়া হচ্ছে। চলো, আরও আছে আমাদের সিলেবাসে, সেটা নেই। আমরা এর পরের যেটা জানছি সেটা হচ্ছে চাপ, মানে কোনো একটা বস্তুর উপরে যদি আমরা চাপ প্রয়োগ করি তখন সেটা অ্যাক্টিভ হয় এবং রাসায়নিক বিক্রিয়া শুরু হয়। তো সেখান থেকে আমাদের একটা জিনিসই পড়তে হবে, একটাই প্রশ্ন, খেলনা বন্দুকের ক্যাপ ফাটানোর জন্য জোরে আঘাত করতে হয় কেন? বা এটাকে এইভাবে দিতে পারে যে ক্যাপ ফাটানোর জন্য জোরে চাপ প্রয়োগ করতে হয় কেন? তার মানে আমাদের যদি এটা ক্যাপ হয়, তাহলে ক্যাপের একটা, ধরো এই অংশটাকে আমি কেটে নিলাম, কেটে এই জায়গায় রেখে জুম করে দিচ্ছি, ঠিক আছে? ব্যাপারটা হলো এটা জুম করলাম। তাহলে এই ক্যাপের একটার উপরে, এই ক্যাপটাকে যদি আমি ফাটাতে চাই, ক্যাপের এই বারুদের যে অংশটা, এই অংশটাকে যদি আমি ফাটাতে চাই, তাহলে এর উপরে আমার জোরে আঘাত করতে হবে, চাপ প্রয়োগ করতে হবে, সহজ কথা। সেটা অনেক সময় দেখবে ইট দিয়ে বাড়ি দিলে ফেটে যায়। তাছাড়া পা দিয়ে পাকার রাস্তার উপরে আমরা যদি অংশে ঘষি, মানে কোনো একটা পাকা জায়গায় যদি ঘষা দিই, টান দিই আর কি, পা দিয়ে চেপে এরমভাবে যদি টান দিই, জুতো পরে অবশ্যই, জুতো ছাড়া না, তাহলেও ফাটে। তাছাড়াও এখন তো এক ধরনের ছোটো খেলনা কোয়ালিটি পাওয়া যায়, যেটা ছুঁড়ে মারলে নিচে এসে পড়লে ফাটে। তো সবকটা ক্ষেত্রেই কিন্তু আঘাত করা হচ্ছে বা চাপ প্রয়োগ করা হচ্ছে। তো এক্ষেত্রে কেন ফাটছে? কারণ ক্যাপের মধ্যে যখন আমরা আঘাত বা চাপ প্রয়োগ করি, তখন এর মধ্যে প্রয়োজনীয় শক্তির যোগান পাই এবং রাসায়নিক বিক্রিয়া শুরু করে তাই এর উপরে হচ্ছে শব্দ তৈরি করছে, আলো তৈরি করছে এবং আর তাপ উৎপন্ন করে, শব্দ, আলো আর তাপ উৎপন্ন করে। তার মানে এটা কিন্তু রাসায়নিক বিক্রিয়ার ফলেই হচ্ছে। আর রাসায়নিক বিক্রিয়া শুরু করছে যখন আমরা চাপ প্রয়োগ করছি, তখনই এটা রাসায়নিক বিক্রিয়াটা শুরু করছে। তো এই হলো ব্যাপার। তো ক্যাপ ফাটার কারণ হলো এটাই। নেক্সট যেটা আছে সেটা দ্রাবক সম্পর্কে আমরা জানবো, সি, এরপরে ডি দাগে চলে যাবো, যেটা দ্রাবক সম্পর্কে আছে। এবার আমরা দ্রাবক সম্পর্কে জানবো। দ্রাবক কি জিনিস প্রথমে বুঝি। দ্রাবক হলো, ধরো লবণ আর চিনি একটা মিশ্রণ তৈরি করা হবে, এর মধ্যে জল এতটা আছে, লবণ কিছুটা আছে যেটা মিশে গেছে এর মধ্যে, ছোট ছোট কণা, আর এর মধ্যে চিনি কিছুটা আছে যেটা ওর মধ্যে মিশে গেছে, তাহলে লবণ চিনির জলে কি কি মেশানো হচ্ছে? জল থাকছে, লবণ থাকছে আর চিনি থাকছে। এই তিনটে মিশ্রণের, এই তিনটে জিনিসের মেশানোর মধ্যে সব থেকে বেশি কে থাকে? সব থেকে জল। তো এই জলটা হলো এই দ্রবণের দ্রাবক। দ্রবণ কথাটা হলো যেটা মেশানোর পরে যেটা পাওয়া যাচ্ছে, জল আর চিনি লবণ মিশিয়ে যেটা পাওয়া যাচ্ছে, গোটা এই জিনিসটা, এটা হলো দ্রবণ। দ্রবণে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে দ্রাবক আর হচ্ছে দ্রাব। তো এই দ্রাবকটা সম্পর্কে আমাদের এখানে বলা আছে। দ্রাবক হলো, দেখো বানান বড়, সহজে মনে রাখবা, দ্রাবক আর দ্রাবর মধ্যে দ্রাব হলো দ্রাব্য হলো তোমার হচ্ছে এই ছোট ছোট জিনিস যেগুলো লবণ আর চিনি অল্প পরিমাণে আছে, আর বেশি পরিমাণে যেটা আছে সেটা বড় নাম, সেটা হলো জল। ক্লিয়ার হলো? এইভাবে মনে রাখবা। তো একটা বিক্রিয়ার মধ্যে একটা মিশ্রণের মধ্যে সব থেকে বেশি পরিমাণে যে থাকে না, সেটাই দ্রাবক, মনে রাখবা। এইবার এটা একদম সঠিক ব্যাখ্যা নয়, তবে মোটামুটি মনে রাখার জন্য এটাই বেস্ট। তো এই হলো ব্যাপার, দ্রাবক। এই দ্রাবক
তো বুঝলাম। তো আমাদের পরীক্ষার জন্য ধরো দুটো টেস্ট টিউব লাগবে। একটা টেস্ট টিউবের মধ্যে শুকনো খাবার সোডা, এই একটা টেস্ট টিউব নিলাম, এই একটা টেস্ট টিউব নিলাম, এ টেস্ট টিউব, বি টেস্ট টিউব। এ টেস্ট টিউবের মধ্যে শুকনো সোডা, খাবার সোডা দিয়েছি, অর্থাৎ NaCO3 দেওয়া হয়েছে, টার্টারিক অ্যাসিডের ক্রিস্টাল দেওয়া হয়েছে, এবং এই দুটো জিনিস ধরো মেশানো হলো। মিশিয়ে যদি রেখে দেওয়া হয় তাহলে এটা বিক্রিয়া শুরু হবে না। কিন্তু বি নামক যে টেস্ট টিউব, তার মধ্যে যদি আমরা এই NaHCO3 এটা মেশাই, তার সাথে টার্টারিক অ্যাসিড মেশাই, টার্টারিক অ্যাসিডটা মেশানো হয়, টার্টারিক অ্যাসিড মেশানো হয় মানে এর ক্রিস্টাল হয়, ছোট ছোট কণা আর কি। তার সাথে যদি জল মেশানো হয় তখন দেখা যাবে যে এই বিক্রিয়ার মধ্যে মানে এই বিক্রিয়াটা শুরু হয়েছে। এর মধ্যে না রিয়াকশন দেখা যাবে। কি হবে, এর মধ্যে থেকে ছোট 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 বুদবুদ বেরোবে, যেটার মধ্যে কার্বন ডাই অক্সাইড বের হয়, এর মধ্যে বুদবুদ তৈরি হবে। তার মানে দেখো এখানে যে জলটা, এই জলটা হলো দ্রাবক। তো দ্রাবক যেই মেশানো হলো তখনই বুদবুদ শুরু হলো, তার মানে রিয়াকশন তখনই শুরু হয়েছে, তার আগে কিন্তু শুরু হয়নি। আর এই পাশে এই যে কটা লিখে রেখেছি এগুলো হচ্ছে এক্সপেরিমেন্ট করার জন্য কি কি জিনিস লাগছে সেইটা, আর কিছুই না। তো আমাদের দুটো এই রিয়াকশনের মধ্যে কোন রিয়াকশন তখনই শুরু হলো যখন জল প্রয়োগ করলাম, যখন জল ছিল না তখন কিন্তু রিয়াকশন হয়নি, এটা মাথায় রাখতে হবে। তার মানে আমাদের দ্রাবকেরও প্রয়োজন পড়ে কিছু কিছু সময়, দ্রাবক ছাড়া আমরা রিয়াকশন করতে পারি না। এই যে শুকনো খাবার যে সোডাটা, এই শুকনো খাবার সোডা আয়নীয় যৌগ, তার মানে আয়ন দিয়ে তৈরি। কথার কথা এক্স আর ওয়াই যদি থাকে, আমরা জানি এক্স এর মাথায় মাইনাস, ওয়াই এর মাথায় প্লাস। কথার কথা এক্স ওয়াই এইভাবে ধরে নিচ্ছি, সেটা যে কোনো মৌলের ক্ষেত্রে হতে পারে। প্লাস চিহ্ন, মাইনাস চিহ্ন আসে, কেন আসে সেটা আমরা আগের চ্যাপ্টারে জেনেছিলাম, অর্থাৎ চ্যাপ্টার তো এটা 2.3, আগেরটা মানে 2.2 নাম্বারের চ্যাপ্টারটা, ওর মধ্যে জেনেছিলাম। এবার তোমাদের যদি জানার ইচ্ছে থাকে গিয়ে দেখে আসতে পারো। তো এখানে মাইনাস কেন দিলাম, এটা তো আমাদের আয়ন তৈরি হয়ে গেছে, তাই না? এই মাইনাস চার্জ প্লাস চার্জ, তো এখানে একটা মাইনাস থাকলে এখানে একটা প্লাস থাকলে এই দুটোর মধ্যে বন্ধন তৈরি হয়ে যায়, তো এই হয়ে একটা জোট বাঁধে। তো এই জায়গায় যে শুকনো খাবারের সোডা না, এটা হচ্ছে আয়নীয় যৌগ। তার মানে এদের মধ্যে এরকম আয়ন জুড়ে তাই যৌগটা তৈরি হয়েছে, তৈরি হয়েছে। এটা আয়নীয় যৌগ, যেহেতু এটা আয়নীয় যৌগ, তো আয়নীয় যৌগ কেরোসিন, বেনজিন, তারপিন তেল এদের সাথে দ্রবীভূত হতে পারে না। তার মানে আমি যদি এই টেস্ট টিউবের মধ্যে এগুলো মেশানোর সাথে সাথে জলের পরিবর্তে কেরোসিন, বেনজিন বা তারপিন তেল ব্যবহার করতাম, এর মধ্যে যে কোনো একটা, তাহলে রিয়াকশন হতো না। এগুলো দ্রাবক, দেখো দ্রাবকের নাম বলে লিখে দিয়েছি, এগুলো দ্রাবক, কিন্তু এগুলো দিলে রিয়াকশন হতো না। কেন? কারণ এগুলো আয়নীয় যৌগ, আর আয়নীয় যৌগ না, এই আয়নীয় যৌগগুলো এই কেরোসিন, বেনজিন বা তারপিন তেল দিয়ে ভাঙা যায় না বলতে রিয়াকশানে শুরু হবে না, সহজ কথায় মাথায় রাখুন। তার জন্য এইগুলোর পরিবর্তে আমরা যদি জল দিই তাহলে রিয়াকশানটা শুরু হয়েছে বা শুরু হবে। সেটা আমরা যে কোনো আয়নীয়, মানে একটা যদি আয়নীয় যৌগ থাকে তাহলে সেই আয়নীয় যৌগর মধ্যে আমি যদি জল মেশাই তাহলে তার মধ্যে রিয়াকশান শুরু হবে, তাহলে কিন্তু রিয়াকশান শুরু হবে না। ঠিক আছে? কারণ জলের যদি আমরা সংখ্যা দেখি H2O, তার মানে এখানে H আছে, তো এইটাই আমাদের মূলত ভাঙতে সাহায্য করে, মিশতে সাহায্য করে, বুঝলি? যাই হোক, এটা আলাদা ব্যাপার, আমরা অনেকটাই বুঝে গেছি। এবং লাস্টের আর একটা প্রশ্ন পড়লেই মোটামুটি আমাদের শেষ হয়ে যাবে, লাস্টে আর একটা প্রশ্ন পড়লে। আর এই জায়গা থেকে প্রশ্ন দিতে পারে যে কয়েকটা দ্রাবকের নাম লেখো, তো এই কটা লিখতে পারবে। এবং আর একটা জিনিস, যেটা জল আর কেরোসিন, বেনজিন, তারপিন তেল, তো এই তিনটে টাইপের জিনিস, কেরোসিন, বেনজিন আর তারপিন তেল, এই তিনটে টাইপের জিনিস একটা টাইপের আর কি। জলটা একটু আলাদা টাইপের, ভিন্ন জাতীয়। তো এই বেনজিন, কেরোসিন, তারপিন তেলের পরিবর্তে যদি আমরা জল ব্যবহার করি তাহলে সেই জিনিসটা, মানে ধরো যে জিনিসটা কেরোসিন দিলে বা বেনজিন দিলে বা তারপিন তেল দিলে গুলে যাবে, মানে রিয়াকশন শুরু হবে, সেই জিনিসটার মধ্যে কিন্তু আমরা জল দিলে তার রিয়াকশন হবে না। তেলে জলে মেশানো যেরকম ওইরকম একটা ব্যাপার, রিয়াকশন শুরু হবে না। ঠিক তেমনি যে জিনিসটা জল দিলে আমাদের রিয়াকশন শুরু হয়, তার মধ্যে আমরা যদি কেরোসিন, বেনজিন বা তারপিন তেল দিই তাহলে রিয়াকশন শুরু হবে না, মাথায় রাখতে হবে, বুঝলে? তো নেক্সট একটা কোশ্চেন লিখবো, তার অ্যান্সার তোমাদের করতে হবে। লাস্ট অংশ আমরা এই পেজটা পড়লেই হয়ে যাবে। আমরা বাসারের দ্রাবক আর তড়িৎ এপাশেটা লিখে নিয়েছি, হয়ে যাবে, অল্প একটুখানি জানবো। তো এখানটা কি আছে বলেছে, দ্রাবকের ক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইড বা সোডিয়াম নাইট্রেট এই দুটোকে নিয়ে যদি আমরা বিক্রিয়া করি তাহলে এর সাথে কোন দ্রাবক ব্যবহার করা উচিত, মানে আমরা তো আগের ক্ষেত্রে দেখলাম যে জল মেশাচ্ছি, তো এক্ষেত্রে আমাদের কি ব্যবহার করা উচিত? NaCl এর ক্ষেত্রে বা NaNO3 এর ক্ষেত্রে,
এই দুটোর ক্ষেত্রে কোন জিনিসটা ব্যবহার করলে ভালো? এই দুটোর ক্ষেত্রেও জল ব্যবহার করাই ভালো, কারণ জলে ভালো গুলবে, নাহলে গুলবে না। কারণ এই দুটো জিনিস আয়নীয় যৌগ, এই দুটো জিনিসও আয়নীয় যৌগ। সোডিয়াম ক্লোরাইডও আয়নীয় যৌগ, সোডিয়াম নাইট্রেটও একটা আয়নীয় যৌগ, যে কারণে এদের মধ্যে যদি আমরা জল ব্যবহার করি, জল মেশাই, তাহলে এতে বিক্রিয়া শুরু হবে, না হলে হবে না, ভালো হবে না, না হলে। বুঝে গেল? গেল নোটসে, মানে তুমি যদি অ্যান্সারটা কীভাবে লিখবে সেটা নোটস দেখে নিও। আমি আর লিখছি না, কারণ লিখতে গেলে টাইমটা অনেকটা বেশি দেরি হয়ে যায়, ক্লাসটা অনেকটা বড় হবে, তো দরকার নেই। তড়িতের ক্ষেত্রে দেখো কিছু কিছু সময় তড়িৎ বা কারেন্ট পাঠানোর প্রয়োজন পড়ে। একটা এই যে পাত্র নেওয়া হয়েছে, তার মধ্যে জল আছে, জলের মধ্যে না সালফিউরিক অ্যাসিড মেশানো আছে কিছুটা, তো জলের মধ্যে সালফিউরিক অ্যাসিড মেশানো আছে, এবং এই জায়গায় দুটো পেন্সিল গুজে দেওয়া হয়েছে। পেন্সিলের এই পাশটা মুখটা ছিলে দেওয়া, এই পাশ দুটো মুখ ছিলে দেওয়া, ও পাশেও ছিলে দেওয়া। তার সাথে আমরা একটা ব্যাটারির সাথে কানেক্ট করে দিয়েছি, এটা পজিটিভ প্রান্ত এর সাথে মিশেছে, নেগেটিভ প্রান্ত গিয়ে এখানে মিশেছে। আর এই যে জিনিসটা দেখছো, এটা একটা কার্ডবোর্ড, মানে একটা কাগজ, শক্ত কাগজ, তার উপরে ফুটো করে পেন্সিল দুটোকে জাস্ট আটকে রাখার জন্য ওইভাবে রাখা। ক্লিয়ার হলো? তো ব্যাটারির সাথে কানেক্ট করে দেওয়া, দেখা যাবে যে এই পেন্সিলের মুখ থেকে বুদবুদ বেরোচ্ছে, এক ধরনের বুদবুদ বেরোচ্ছে, পেন্সিলের থেকে বুদবুদ বেরোচ্ছে। ব্যাটারি যুক্ত করা হয়েছে, দেখা যাবে এখান থেকে বুদবুদ বেরোচ্ছে। সেই বুদবুদটা কি? তো দু ধরনের গ্যাস তৈরি হয়। হ্যাঁ, এর মধ্যে তো জলটা আছে, জল মানে H2O, জলের সংকেত। তো H2 এর সাথে আমরা যখন এই সালফিউরিক অ্যাসিডটা, শুধু লিখে দিচ্ছি, হ্যাঁ, সালফিউরিক অ্যাসিডটা মেশাচ্ছি, তখন এখান থেকে এই হাইড্রোজেন তৈরি হচ্ছে আর অক্সিজেন তৈরি হচ্ছে, হাইড্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাস তৈরি হচ্ছে। তো এইটাই হলো ব্যাপার, জাস্ট মনে রাখবে যে হাইড্রোজেন তৈরি হচ্ছে আর অক্সিজেন তৈরি হচ্ছে। আর এখানে 2 লেখার কারণে ব্যালেন্স করা হয়েছে, কারণ দেখো এপাশে যদি হাইড্রোজেন 4খানা আছে, প্রথমে তো দুটো ছিল, আমরা এখানটায় যখন 2 বসাই তখন অক্সিজেন 2 হয়ে যাচ্ছে। প্রথম অবস্থায় এখানে অক্সিজেন 2 ছিল, দেখো এই 2টা যদি না থাকে, আমি একটু ব্যালেন্সটা একটু হালকা যদি দেখিয়ে দিই। ধরো এখানে 2 নেই কোনো জায়গায়, এপাশে দেখো অক্সিজেন 2 আছে, এই যে নিচে লেখা আছে 2, মানে অক্সিজেন 2 আছে, তাই আমি এখানটায় 2 লিখে অক্সিজেন 2খানা করে দিলাম। এবার আবার দেখবো প্রথম থেকে যে অক্সিজেন কটা আছে। এখানে অক্সিজেন 2 আছে, এখানে অক্সিজেন 2 আছে, এই অক্সিজেনটা এর ঘাড়েও পড়ছে, মানে এর ভাগেও পড়বে, এই হাইড্রোজেনটা এর ভাগেও পড়বে। তারপর অক্সিজেন 2 আছে। হাইড্রোজেন কটা আছে? হাইড্রোজেন এখানে 2 আছে, আর এখানে 2, মানে 2 দুগুণে 4 পিস আছে, আর এখানে 2 আছে, তার মানে তো হাইড্রোজেন সমান নেই, তাই আমরা এখানেও একটা 2 দিয়ে দেবো। এবার হাইড্রোজেন 2 আছে, অক্সিজেন 2 আছে, এখানেও অক্সিজেন 2 আছে, হাইড্রোজেন 4টে আছে, ব্যালেন্স কমপ্লিট। এইভাবে আমাদের ব্যালেন্সটা হচ্ছে। ক্লিয়ার হলো? যাই হোক, এই কয়েকটি এক্সাম্পলগুলোই দেওয়া হলো, কিভাবে প্রশ্ন আসতে পারে কি না আসতে পারে সেটা তোমার স্কুল থেকে টিচার আই থিঙ্ক ভালোভাবে বলে দেবেন। আর আমি পারলে কয়েকটা প্রশ্নের ছবি জাস্ট দিয়ে দেবো, যে কিভাবে প্রশ্নটা দিতে পারে। হ্যাঁ, আমি নোটসের মধ্যে তো প্রশ্ন আকারে দিইনি, জাস্ট কনসেপচুয়ালি এগিয়ে গেছি। আমি চেষ্টা করব নোটসের শেষে বইয়ের থেকে পিডিএফের মধ্যে কয়েকটা প্রশ্নের ছবি দিয়ে দেবো, যে প্রশ্নটা এইভাবে দিতে পারে, প্রশ্নটা কিভাবে করবে স্যার বা ম্যাম সেইটা বলে দেবো। ক্লিয়ার হলো? জাস্ট আজকের মতন এই পর্যন্ত তাহলে থাকছে ক্লাসটা। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আবার আনবো।